স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম আর সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শুরুতে জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। 15 থেকে 22 জুলাই শিথিল হচ্ছে লকডাউন। কাল প্রজ্ঞাপন। এরই মধ্যে রাজধানীতে ঢিলে ঢালা ভাব, সড়কে ভিড়। দেশে একদিনে সর্বোচ্চ 13,768 করোনা রোগী শনাক্ত, 220 জনের মৃত্যু। 10 দিনে আসছে অক্সফোর্ডের 29 লাখ টিকা। জীবিকা নিয়ে অনিশ্চয়তায় হাসিম ফুডস কারখানার বেঁচে যাওয়া শ্রমিকরা। বকেয়া বেতন এবং বোনাস পাওয়া নিয়ে শঙ্কা। খালেদা জিয়া গৃহবন্দী নন, আসামি। এ সংক্রান্ত যুক্তরাজ্যের মানবাধিকার প্রতিবেদন বানোয়াট, বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং ঢাকার 2 সিটিতে বসবে 18টি অস্থায়ী কোরবানির পশুর হাট। 17 জুলাই থেকে বেচা কেনা, স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা। শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। 15 থেকে 22 জুলাই পর্যন্ত শিথিল হবে চলমান বিধিনিষেধ। মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর। 23 জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে। ঈদের চাপ সামলাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। করোনার বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ বলবৎ 14 জুলাই পর্যন্ত। কিন্তু করোনা সংক্রমণ ও মৃত্যু এখনও ঊর্ধ্বমুখী। এর মধ্যেই ঈদে মানুষের চলাচল ও পশুর হাট বিবেচনায় নিয়ে শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্য অধিদপ্তর জানিয়েছে 15 জুলাই থেকে 8 দিন তা কার্যকর থাকবে। মঙ্গলবার জারি হবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন। সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, পশু ব্যবসায়ী, দোকান মালিক ও ঈদে বাড়ি ফেরা মানুষের কথা চিন্তা করা হচ্ছে। প্রজ্ঞাপনে বিষয়গুলো পরিষ্কার করা হবে বলে জানান তিনি। এই যে ঈদের সময় সব দোকান মালিক সমিতি যারা আছে তারা কিন্তু এই 2 ঈদের জন্যই বসে থাকে। তাদের সমস্ত খরচ কিন্তু এই 2 ঈদের সময় হয়। এই সব কিছু চিন্তা ভাবনা করেই সরকার জীবিকা এবং জীবনের তাগিদে যেগুলি প্রয়োজন সেইগুলোর মাথায় রেখেই যা কিছু করার নির্দেশনা আপনি শুনতে পাবেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহনও চলবে। এর মধ্যেই রেল মন্ত্রণালয় জানিয়েছে প্রতিদিন 50 ভাগ টিকিট বিক্রি করা হবে। এছাড়া খুলে দেওয়া হবে দোকানপাট, শপিং মল। আমাদের সচেতন অবশ্যই হতে হবে। আমরা সরকারি পুলিশ দিয়ে কতখানি সচেতন করব, তারা যদি নিজের থেকে সচেতন না হয়। আমরা আপনাদের মাধ্যমে সবসময় আহ্বান করে আসছি তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে এবং অবশ্যই যেন মাস্ক পরে তারা তাদের 24 ঘন্টার মধ্যে যতক্ষণ প্রয়োজন মাস্ক যেন তারা তবে 23 জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ শুরু হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 জুলাই থেকে দোকানপাট, শপিং মল খোলা হলেও যেসব কর্মী গ্রামের বাড়ি চলে গেছেন তাদের শহরে ফিরে না আসার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। করোনা সংক্রমণ এড়াতেই এ সিদ্ধান্ত বলে জানালেন সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন। মার্কেট বা শপিং মলের আশেপাশে থাকা কর্মীদের দিয়ে ব্যবসা পরিচালনা করা হবে বলেও জানান তিনি। যারা গ্রামের বাড়ি চলে গেছেন তাদের এই মুহূর্তে আসার কোনো দরকার নেই, কারণ আমরা সব মিলে 3 থেকে 4 দিন সময় পাবো। তাতে আমরা চাই না আমাদের কোনো কর্মচারী আবার দূর থেকে আসুক, আবার ঈদের ছুটিতে আবার ওরা বাড়িতে যাক। সেই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে আপনারা যার যার অবস্থানে থাকেন, আমাদের মার্কেটের আশেপাশে যেই দোকানের আশেপাশে যেই কর্মচারীরা আছে তাদের নিয়ে আমরা 3-4 দিন ব্যবসা করব। রাজধানীর সড়কগুলোতে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা নিশ্চিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। নগরের প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গাড়ি থামিয়ে তল্লাশি করতে গেলেই সৃষ্টি হয় দীর্ঘ যানজটের, যা স্বাভাবিক সময়ের ব্যস্ত সড়কের কথাই মনে করিয়ে দেয়। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের 12তম দিনে এসে অনেক বেশি শিথিলতা দেখা গেছে রাজধানীতে। সকাল থেকেই ব্যস্ত হয়ে ওঠে রাজধানীর সড়কগুলো। সোমবার সকাল 8টায়
রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক ৭ রাস্তার চিত্র এটি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটু তৎপরতায় যানজটে নাকাল হতে হয় চলাচলকারীদের। সকাল ৯টার দিকে কাকলিতে গিয়েও দেখা যায় একই চিত্র। অনেকে বিভিন্ন অজুহাত, বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশন এবং অনেকগুলো ডেট ওভার সেগুলো দেখাচ্ছে। তবু আমরা চেষ্টা করতেছি যে প্রত্যেকটা গাড়ি চেক করার জন্য। বিমানবন্দর সড়ক ধরে সেখান থেকে কিছু দূর সামনে কুড়িল ফ্লাইওভারের দিকে এগুলে আর বোঝার উপায় থাকে না কঠোর লকডাউন চলছে। কয়েক কিলোমিটার গাড়ির সারি, হয় থমকে আছে না হয় চলছে ধীর গতিতে, যা স্বাভাবিক সময়ের চিরচেনা চিত্র। ধানমন্ডির ৭ মসজিদ রোডের চিত্র ভিন্ন কিছু নয়, তবে নির্দেশনা ভঙ্গকারীদের বিরুদ্ধে চলছে ব্যবস্থা নেওয়ার কাজও। লকডাউনের যে ইনস্ট্রাকশনস, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা যাদেরকে এর আওতায় পড়েন তাদেরকে তো আমরা ছেড়ে দিচ্ছি, আর যারা এই আওতার বহির্ভূত তাদেরকে আমরা শান্ত পানির আওতায় আনছি। মিরপুর রোডের সায়েন্স ল্যাব এলাকায়ও কঠোর দেখা যায় পুলিশকে। যাদের মুখে মাস্ক নাই এবং বিনা কারণে যারা আসতেছে তাদেরকে আমরা মামলা দিচ্ছি, মোবাইল কোর্টে অ্যারেস্ট করতেছি। এইভাবে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছি। শুধু ব্যক্তিগত গাড়ি নয়, পিকআপ ভ্যান, রিক্সা, মোটরসাইকেলেও চলছে প্রচুর মানুষ। এছাড়া দেখা যায় শত শত পথচারীকে। এদের একটি উল্লেখযোগ্য অংশই স্বাস্থ্যবিধি মানতে অনাগ্রহী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে একদিনে সর্বোচ্চ ১৩,৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে সোমবার। মৃতের সংখ্যাও দ্বিতীয় সর্বোচ্চ ২২০ জন। চিকিৎসকরা বলছেন, এভাবে রোগী বাড়তে থাকলে চিকিৎসা সেবার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব নয়। দরকার সচেতনতার মাধ্যমে সংক্রমণ লাগাম টানা। কঠোর লকডাউনের প্রায় ২ সপ্তাহ পার হতে চললেও করোনা পরিস্থিতির লাগাম টানা তো যায়নি, উল্টো নতুন করে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড হলো সোমবার। দেশের ৬২৭ ল্যাবে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪৪,০৬৭ নমুনা পরীক্ষায় ১৩,৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যা দেশে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১.২৪। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০,৩৪,৯৫৭ জনে। রোগী যদি লাফিয়ে লাফিয়ে বাড়ে, আপনি তো তাড়াহুড়ো করে কয়টা হাসপাতাল করবেন, কয়টা আইসিইউ করবেন, এগুলো তো বা অক্সিজেনের ক্রাইসিস তো হতেই পারে। সুতরাং এই ব্যাপারে কিন্তু আমাদের নজর দিতেই হবে। আপনি বললেন পৃথিবীর অনেক দেশ ডেল্টা ভাইরাস, পৃথিবীর প্রায় ১০০টার উপরে দেশ কিন্তু এই ডেল্টা ভাইরাসের সংক্রমণ ছড়ায় গেছে ওদের। শুধু তাই না, আরেকটা ভাইরাস, মিউট্যান্ট ভাইরাস কিন্তু আছে, এর নাম হলো ল্যামডা। এটা পেরুতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আরো সিরিয়াস। এটা প্রায় ২০-২৫টা দেশে কিন্তু ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ২২০ জন। এর মধ্যে পুরুষ ১৪২ এবং নারী ৭৮ জন। এর মধ্যে ৫০ বছরের ওপরেই ১৬৭ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ১৬,৬৩৯ জনের। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায় ৬৪ এবং খুলনায় ৫৫ জন। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত চিকিৎসা সহায়তা না পাওয়ায় মৃত্যুর হার বাড়ছেই। সাথে সাথে যদি অক্সিজেন দেওয়া না হয়, আইসিইউতে নেওয়া না হয়, তাহলে কিন্তু মারা যায় দ্রুততম সময়ে। এই ঘটনাগুলি ঘটে যাচ্ছে, সেই জন্য দেখেন মৃত্যুর মিছিল কিন্তু একটু একটু করে বেড়েই যাচ্ছে। আমরা সত্যিকারের অর্থেই কিন্তু আমরা আতঙ্কিত হয়ে পড়ছি। এদিকে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন আরও ৭,০২০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ৮,৮১,৫২১ জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলায় সারা দেশে জেলা এবং উপজেলা পর্যায়ে শুরু হয়েছে সিনোফার্মের টিকাদান। সকাল থেকে শুরু হয় এই কার্যক্রম, আর দেশের সব সিটি কর্পোরেশনে কাল থেকে শুরু হবে মডার্নার টিকা প্রয়োগ। প্রতিদিনই বাড়ছে দেশে করোনা শনাক্তের হার ও মৃত্যু। টিকা নিয়ে সংকট কেটে যাওয়ায় দেশে আবারও শুরু হলো গণটিকাদান কর্মসূচি। দেশ জুড়ে জেলা ও উপজেলা পর্যায়ে চীনের সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে আজ। দেশে অক্সফোর্ডের টিকাদান শুরু হয় ৭ ফেব্রুয়ারি। প্রথম ডোজ পান ৫৮,২০,০০০-এর বেশি মানুষ। তবে প্রায় ৪৪ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়ার পর টিকা সংকটে গণটিকাদান বন্ধ হয়। টিকাদান শুরুর খবরে দ্বিতীয় ডোজে টিকার খোঁজে সকাল থেকেই তাই ভিড় ছিল বিভিন্ন কেন্দ্রে। তবে দ্বিতীয় ডোজে ভিন্ন ধরনের টিকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই যারা নিবন্ধন করে এখনও টিকা নেননি, শুধু তাদেরকেই সিনোফার্মের প্রথম ডোজ দেয়া হচ্ছে আজ। খুব ইজি, মানে একটা পিঁপড়া কামড় দিলে টের পাওয়া যায়, কিন্তু আমি ইনজেকশন দিলাম, আমি টের পেলাম না। এত ইজি। এখন মনে করলাম না, সবাই দিচ্ছে, সবাই তো সাকসেসফুল, ভালো সবাই, এই জন্য ভাবলাম যে আমরাও দিয়ে নিই, নিরাপদে থাকি।
দ্বিতীয় পর্যায়ে গণটিকাদানের আওতায় 12টি মহানগরে মঙ্গলবার থেকে দেয়া হবে মডার্নার টিকা। যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্না টিকার 12,000 ডোজ রংপুরে পৌঁছেছে গতকাল মধ্যরাতে। কোল্ড চেইন নিশ্চিত করে পরিবহনের দায়িত্বে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস রাতে রংপুর সিভিল সার্জনকে এই টিকা হস্তান্তর করে। যারা রেজিস্ট্রেশন করেছেন, আগে রেজিস্ট্রেশন করেছেন এবং রেজিস্ট্রেশন এখনও করছেন, তাদেরকে আমরা মেসেজ পাঠিয়ে পর্যায়ক্রমে এই ভ্যাকসিনটি দেব। ফ্রিজার টেম্পারেচার লাগে -50 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড -15 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রেফ্রিজারেটর টেম্পারেচার লাগে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড। সিভিল সার্জন মহোদয়কে আমরা 12,000 ডোজটা তাকে বুঝিয়ে দিয়েছি। বগুড়ার মোট 14টি কেন্দ্রের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ হাসপাতালে আজ থেকে সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে। বাকি 11টি উপজেলায় শুরু হবে আগামীকাল থেকে। এছাড়া শুক্রবার বগুড়ায় পৌঁছেছে 52,800 মডার্নার টিকা। আমাদের হাসপাতালে বুথের সংখ্যা 2টি এবং প্রতি বুথে সর্বোচ্চ টিকা দেওয়ার ক্ষমতা আমাদের 200 জন। সেই ক্ষেত্রে আমরা প্রতিদিন 400 জনকে টিকা দিতে পারি। বয়সসীমা কমানোয় নতুন টিকা আসার খবরে নিবন্ধন বেড়েছে। রোববার বিকেল পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছে মোট 90,53,384 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 10 দিনের মধ্যে আসছে অক্সফোর্ডের 29 লাখ টিকা, আর এ মাসের শেষে আসছে মডার্নার 30 লাখ ডোজ। কাল থেকে রাজধানীর 41 কেন্দ্রে দেওয়া হবে মডার্নার টিকা। প্রবাসীরা অগ্রাধিকার পেলেও এসব কেন্দ্রে টিকা পাবেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। একই সাথে 4টি মেডিকেল কলেজ সহ 7 কেন্দ্রে প্রয়োগ করা হবে ফাইজারের টিকা। তবে ঢাকার কোনো কেন্দ্রে সিনোফার্মের টিকা দেয়া হবে না। সারা দেশে চলছে গণটিকা কর্মসূচি। অক্সফোর্ডের পর দেয়া হচ্ছে ফাইজার, মডার্না ও সিনোফার্মের করোনা টিকা। এর মধ্যে সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, মুগদা ও ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কুর্মিটোলায় চলছে ফাইজারের টিকাদান কর্মসূচি। এসব কেন্দ্রে প্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষকেও টিকা দেয়া হচ্ছে। আমি সৌদি আরব থাকি, টিকা নিতে আসছি আর কি। তো আমি প্রথম ডোজ নিতে চাচ্ছি। 1 উইক আগে আমি এসএমএস রেজিস্ট্রেশন করেছি আর আমি কালকে এসএমএস পেয়েছি। আমি এসএমএসটা পেয়েছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে শেষ বর্ষে পড়াশোনা করছি আমি। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আগে যারা নিবন্ধন করেছিলেন তারাও পাচ্ছেন প্রথম ডোজ টিকা। বেশিরভাগই এখন আমাদের কাছে ফাইজারের টিকা নেওয়ার জন্যই আসতেছেন। এভরিডে 1200-1300 করে আমরা দিয়ে আসতেছি। আর প্রবাসী বেশিরভাগই প্রবাসী, 900-950 প্রবাসী। আজকেও আমরা প্রায় 1300 প্রবাসীদের আমরা দিব। রাজধানীর অন্য হাসপাতালগুলোতে দেয়া হচ্ছে চীনের সিনোফার্ম টিকা, কিন্তু মঙ্গলবার থেকে তা বন্ধ থাকবে। এরকম 41টি কেন্দ্রে শুরু হচ্ছে মডার্নার টিকাদান। আমাদের টার্গেট ছিল 1800 প্রত্যেকটা সেন্টারে। আজকের মধ্যে সেই টার্গেটটা আমাদের ফুলফিল হয়ে যাবে। এরপর থেকে আমাদের মডার্না চলবে। আগে যারা প্রথম ডোজের টিকার এসএমএস পেয়েছিলেন কিন্তু নিতে পারেননি, তারা নির্ধারিত কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। তাদেরকে দেয়া হবে কেন্দ্রে সংরক্ষিত কোম্পানির টিকা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের হাশেম ফুডস লিমিটেডের কারখানার আগুন লাগার ঘটনায় শ্রমিকদের শুধু জীবন যায়নি, জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বেঁচে যাওয়া শ্রমিকরা। জুন মাসের বেতন, বোনাস, 2 মাসের ওভারটাইম সবই রয়েছে বকেয়া। এদিকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি 3য় দিনের কাজ শেষ করেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিয়েছে তদন্ত কমিটি। নারায়ণগঞ্জে কারখানায় আগুন লাগার 5ম দিনেও কান্না থামছে না নিহত শ্রমিকদের স্বজনদের। সোমবার 6তলা ভবনের নিচে জড়ো হয় বেঁচে যাওয়া শ্রমিক ও নিহতদের স্বজনরা। আগুনের ঘটনায় দায়ীদের বিচার চান তারা। আমার বোনের লাশটা ফেরত দেন। তবে বেঁচে যাওয়া মানুষগুলোর এখন নতুন দুশ্চিন্তা, কিভাবে চলবে তাদের জীবন। জুন মাসের বেতন, ঈদের বোনাস, 2 মাসের ওভারটাইম সবই বকেয়া। সোমবার বেঁচে যাওয়া শ্রমিকরা ভিড় করে কারখানার সামনে। বেতন না পাইলে আমরা তো আনার কারণে মারা দেন, দিতাম না, রুম ভাড়া দিতাম না, দেশে দিতাম না।
ওভারটাইম বেতন সবকিছু দিতে হবে, ঈদ বোনাস সব আমাদেরকে দিতে হবে। এখন মনে করেন যারা আছে তাদের দোকান বাকি, এই রুম ভাড়া না খায়, এই যে আজকে 3টা আজ এই সপ্তাহ হয়ে যেতেছে আমরা বসা একটু অনিশ্চয়তার মধ্যে আসছি। তারপরেও আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে যে আগামী কাল মানে 13 তারিখ আমরা বেতন দেওয়ার জন্য মানে আমরা প্রস্তুত আছি আর কি। এরকম দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে দিবই আর কি। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সরকারি 3টি সংস্থা তদন্ত শুরু করেছে। তবে কিভাবে সেদিন আগুন লেগেছিল এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আমরা গতকালকের থেকে আমাদের তদন্ত কার্যক্রম শুরু করেছি। আমরা অলরেডি 14 জনের স্টেটমেন্ট নিয়েছি এবং বিভিন্ন আলামত নিয়েছি যে কী কারণে আগুনটা লাগতে পারে। অন্যান্য যে সিচুয়েশন সেগুলো আমরা বিশ্লেষণ করছি। এদিকে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকদের সাথে কথা বলে বাম গণতান্ত্রিক জোট। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গার্মেন্টস ছাড়া অন্য খাতের শ্রমিকদের দিকে নজর নেই কারো। সেসব কারখানা পরিবেশ, কর্মপরিবেশ ও শ্রমিকদের বেতন ভাতা নিয়েও রয়েছে অভিযোগ। এ পরিস্থিতিতে দ্রুত ঝুঁকিপূর্ণ খাতগুলো চিহ্নিত করে সংস্কারের পরামর্শ সংশ্লিষ্টদের। পাশাপাশি মালিকদের সচেতন হওয়ার আহ্বান পরিদর্শন অধিদপ্তরের। বৃহস্পতিবার নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় আগুনে মারা যায় 52 শ্রমিক। এরপর আলোচনায় পোশাক খাতের বাইরে অন্য শিল্প শ্রমিকদের কর্মপরিবেশ। তাজরিন ও রানা প্লাজা ট্র্যাজেডির পর পোশাক শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন হলেও অবহেলিত অন্যরা। এর জন্য সরকারের সদিচ্ছা ও কারখানা মালিকদের দায়ী করছেন সংশ্লিষ্টরা। বিধিবিধানগুলো আছে, কিন্তু বাস্তবে এগুলো পালন করা হচ্ছে না, এগুলো অনুসরণ করা হচ্ছে না। এখন কেন অনুসরণ করা হচ্ছে না? আমরা কারণ হিসেবে বলতেছি যে মনিটরিং, সরকারের যে মনিটরিং অথরিটি, তাদের মনিটরিং ব্যবস্থা শক্তিশালী না। তারা যদি বাধ্য করতো, কারণ আইন হচ্ছে আপনি বাস্তবায়ন না করলে আপনার শাস্তি হবে, আপনার জরিমানা, জেল জরিমানা হবে। এখন সেটা যদি না হয় তাহলে তো বাস্তবায়নের দিকে যাবে না। সিপিডির গবেষণা পরিচালক জানান, অন্যান্য খাতের শ্রমিকদের কর্মপরিবেশের নিরাপত্তা দেখভালের জন্য পর্যাপ্ত অবকাঠামো গড়ে ওঠেনি। গার্মেন্টসের মতো অন্য খাতেও নজর দেওয়ার তাগিদ। কারখানার স্ট্রাকচারাল দুর্বলতা, ইলেকট্রিক্যাল, ফায়ার এবং কাঠামোগত দুর্বলতার বিষয়গুলো এখনও বড় নজরদারিতে আনা হয়নি। আমরা মনে করি যে সরকারের উচিত হবে এই সেজান দুর্ঘটনার পরে অন্যান্য খাতগুলোতেও রানা প্লাজার মতো ইন্টেন্সিভ ওয়েতে পর্যবেক্ষণ করা, মনিটরিং করা এবং সেটির জন্য কর্মপরিকল্পনা নেওয়া। তবে শ্রমিক নিরাপত্তার নজরদারিতে জনবল সংকটের কথা জানায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। আসলে আমরা আরো এগোতে পারতাম, ইনস্পাইট অল আমার জনবল কম থাকলেও। এটা আমি মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন। ল্যাক অফ অ্যাওয়ারনেস রিগার্ডিং ওয়ার্কপ্লেস সেফটি, এটার জন্য আমাদের সোশ্যাল ক্যাম্পেইন টু রেজ অ্যাওয়ারনেস প্রয়োজন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হিসেবে নিবন্ধিত কারখানা, দোকান ও প্রতিষ্ঠান প্রায় 90,000 এবং অনিবন্ধিত 4,40,000-এর বেশি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়া গৃহবন্দী নেই, সাজা স্থগিতের সব সুযোগ সুবিধা ভোগ করছেন তিনি। এই প্রসঙ্গে মানবাধিকার সংক্রান্ত যুক্তরাজ্যের প্রতিবেদন বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। দুপুরে নিজ দপ্তরে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আর এর প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের স্পিকারের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা 2020 সালে নিয়ন্ত্রিত ছিল বলে মন্তব্য করা হয়। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্ত সাপেক্ষে সাজা স্থগিতের প্রসঙ্গটিও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে 2020 সালের পুরো সময় তিনি ঢাকায় গৃহবন্দী ছিলেন। এ প্রসঙ্গে নিজ দপ্তরে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য যুক্তরাজ্য সরকারের কাছ থেকে আশা করেনি বাংলাদেশ। শি ইজ নট হাউস অ্যারেস্ট, তাদের তথ্যটা নির্ভুল না এবং তারা দুঃখের বিষয় যে তারা মাতব্বরি করে। তারা তাদের নিজের চোখে নিজের চেহারাটা আগে আয়নায় দেখুক, তারপরে অন্যরে আপনার উপদেশ দেব। আমরা চাই তারা যে রিপোর্ট দিবে এগুলো তথ্য নির্ভর হলে আমাদের জন্য উপকার। আর যদি বানোয়াট দেওয়া হয় তাহলে এটা কিন্তু মোটেই কাজে না। এটা তখন মনে হবে যে এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে। এ বিষয়ে আইনমন্ত্রী জানান, খালেদা জিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে তার দণ্ড স্থগিত করা হয়েছে। তিনি কখনো গৃহবন্দী ছিলেন না। চিকিৎসার জন্য তাকে সরকারের অনুমতিও নিতে হচ্ছে না। দণ্ডাদেশ স্থগিত করায় যে মুক্ত হওয়ার যে সকল সুবিধা তিনি সবই এনজয় করছেন। সেইখানে আমরা তাকে
গৃহবন্দী করে রাখি নাই। এটা একদম মিথ্যা কথা, এটার কোনো আইনি ভিত্তি নাই। এর প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সের স্পিকারের কাছে পত্র লিখব। সরকারের এই দুই মন্ত্রী আরও মন্তব্য করেন, এ ধরনের ভিত্তিহীন প্রতিবেদনের কারণে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিঃস্ব হয়ে দেশে ফিরছেন প্রবাসীরা। এজেন্সির প্রতারণার শিকার বা চাকরি হারিয়ে দেশে ফেরা মানুষের মিছিল থামছে না। ধার দেনা করে অনেকেই বিদেশে গিয়ে দিশেহারা। দেনা শোধ করতে না পেরে দেশে ফিরে তারা মানবেতর জীবনযাপন করছেন। নারায়ণগঞ্জের বাসিন্দা ওমান প্রবাসী ফারুক ৬ বছর ছিলেন ওমানে। স্বপ্নে বিভোর হয়ে ধার দেনা করে ওমান পাড়ি জমালেও সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারেননি। উল্টো বাড়ি থেকে পাঠানো অর্থে কোনোরকম দেশে ফিরেছেন তিনি। আমি যে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার যদি কেউ বলে যে আবার ওমান যাও, তোমার আমি ফ্রি মানে এরকম একটা ভিসা দেবো, ১ লক্ষ টাকা বেতন দিব, তোমার ১ টাকাও লাগবো না, তুমি যাও, আমি ওরা বলবো তুমি আমার এখানে মাইরা ফেলো। একই জায়গার বাসিন্দা আক্তার হোসেন, তিনিও ধার দেনা করে গিয়েছিলেন সৌদি। ৩ বছর পর ফিরলেও ধার দেনা শোধ করতে পারেননি তিনি। আমি ৭ লাখ টাকা কর্জ করে গেছি, কর্জ দেওয়ার পরে এখন খালি হাতে দেশে আসছি। এখন যদি আমি যাইতে না পারি তা আমার সারা জীবনটাই ব্যর্থ হয়ে গেল। প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য মতে গত বছর আউটপাস নিয়ে দেশে ফিরেছেন ৬৩,৪৩৯ প্রবাসী, আর চলতি বছরের জুন পর্যন্ত দেশে ফিরেছেন ৩৮,০০০-এর মতো। এর মধ্যে সবচেয়ে বেশি ফিরেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। তবে আউটপাস ছাড়া দেশে ফিরেছেন এমন সংখ্যা আরও বেশি বলে ধারণা সংশ্লিষ্টদের। যাদের অবদান দিয়ে আমরা অনেক বড় বড় কথা বলছি, কিন্তু তাদের সুরক্ষার জন্য, তাদের ওয়েলফেয়ারের জন্য তেমন খুব একটা ব্যবস্থা রাষ্ট্র পর্যায় থেকে নেওয়া হয় না। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে কর্মী পাঠানোর অস্বচ্ছ প্রক্রিয়া, মিথ্যা প্রলোভন, চাকরি হারানো, ব্যবসার মূলধন হারানো, করোনা, ফ্রি ভিসা সহ নানান কারণে তারা অবৈধ হয়ে পড়েন। ফলে তাদের ফিরতে হয় দেশে। এই মানুষগুলো যখন ফেরত আসবেন, তাদেরকে পাশাপাশি কী করে আমরা দাঁড়াতে পারি, বা 10-15 বছর পর যে মানুষটা ফেরত আসতে চান, এমনকি ধরুন কোনো যে মানুষের টাকা হয়ে গেছে, সেই টাকাটা সে দেশে এসে কী করে বিনিয়োগ করবেন, কোন ধরনের ব্যবসা করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আরও অনেক বেশি কাজ করার সুযোগ রয়েছে। বিদেশ ফেরত এই প্রবাসীরা চলছেন ধার দেনা করে। তাদের বেশিরভাগই বেকার ও মানবেতর জীবনযাপন করছেন। লোন ফেসিলিটিস আমরা অনেকটা দিয়েছি, বুঝছেন না, এর মধ্যে প্রায় 250 কোটি টাকা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর যারা যারা অ্যাপ্লাই করতেছে, যাদের যাদের সমস্যা আছে, ওদেরকে কিন্তু আমরা এর মধ্যে কি বলে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীরা যখন বিপদে পড়ে দেশে ফিরেন তখন তাদের দিকে ফিরে তাকানোর কেউ থাকে না। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার উচ্চ সংক্রমণের মধ্যেই রাজধানীতে বসবে 18টি অস্থায়ী কোরবানির পশুর হাট। এছাড়া 2 স্থায়ী হাটেও বিক্রি হবে। 17 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত চলবে বেচাকেনা। হাটে 6 ফুট দূরত্বে রেখে গরু রাখতে ব্যবসায়ী এবং ইজারাদারদের নির্দেশ দিয়েছে ডিএনসিসি। স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি 2 সিটি কর্পোরেশনের উপর। রাজধানীর উত্তর শাহজাহানপুর ঘনবসতিপূর্ণ এলাকাটিতে মহল্লার মধ্যেই বসানো হচ্ছে কোরবানির পশুর হাট। ইজারাদারের প্রস্তুতিও শেষ পর্যায়ে। এছাড়া হাজারীবাগ, ধূপখোলা সহ বেশ কিছু ঘনবসতিপূর্ণ এলাকায়ও বসছে হাট। করোনার মধ্যে যাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন অনেকেই। মাস্ক পরেই না মানুষ, এটা ঘনবসতি এলাকা, এখানে অল্প ছোট একটা মাঠে তো গরু হয় না, সবার বাসার সামনে সামনে গরু নিয়ে যায়। এই হাট যদি নাকি এইভাবে পুরোপুরি অন্যান্য বছর যেভাবে বাস্তবায়ন করে এইভাবে যদি বাস্তবায়ন করে, তাহলে এই সংক্রামক আরও বৃদ্ধি পেতে পারে। এবছর দক্ষিণ সিটি কর্পোরেশন 13টি অস্থায়ী পশুর হাটে দরপত্র আহ্বান করে, পরে 10টির ইজারা দেয়। এছাড়া সারুলিয়ায় আছে একটি স্থায়ী হাট, আর ঢাকা উত্তরে 8টি অস্থায়ী এবং গাবতলীর স্থায়ী হাটে কোরবানির পশু বিক্রি হবে। ঈদুল আজহার দিন সহ মোট 5 দিন এসব হাটে গরু ছাগল কেনা বেচা করা যাবে। করোনায় স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করতে ইজারাদারদের নির্দেশ দিয়েছে 2 সিটি কর্পোরেশন। ক্রেতাদের প্রবেশ এবং বের হওয়ার আলাদা পথ থাকতে হবে। কেউ শর্ত ভাঙলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সিটি কর্পোরেশনের। হাত ধোয়ার ব্যবস্থা থাকবে, টেম্পারেচার যন্ত্র থাকবে, 6 ফিট দূর গরু বসবে, এক রাস্তা দিয়ে গরু ঢুকবে, আরেক রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই ধরনের অ্যারেঞ্জমেন্টগুলো যদি থাকে, তাহলে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিফলিত হয়ে যাবে। একটা জায়গায় খুব বেশি ডেন্সলি ফোকাস না করে, যাতে মানুষের যাওয়া বা চলাফেরার মধ্যে যেন একটু ফাঁকা জায়গা থাকে বা একটু কম ভিড়
পরিলক্ষিত হয়, এরকম জায়গাগুলোকে আমরা বেছে নিয়ে সেভাবে আমরা নির্দেশনা দিয়েছি। কোরবানির পশুর হাটে নারী, শিশু ও বয়স্কদের না আসার অনুরোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগ মুহূর্তে ক্রেতা না পেয়ে কোরবানির পশু নিয়ে বিপাকে পড়েছেন অনেক খামারি। অনলাইনেও নেই তেমন সাড়া। এ অবস্থায় বাইরে থেকে ক্রেতা না আসায় লোকসানের শঙ্কায় পড়েছে ঝিনাইদহের বীরবাহাদুর, রাজাবাবু এবং ফরিদপুরের বিশাল আকারের পশু সম্রাটের মালিকরা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোপালপুর গ্রামের আতিয়ার রহমান পালন করেছেন ফ্রিজিয়ান জাতের এই গরুটি। নাম বীর বাহাদুর। 10 ফুট লম্বা ও 5.5 ফুট উঁচু গরুটির ওজন 1400 কেজি। 10 লাখ টাকা দাম চাইলেও মিলছে না ক্রেতা। এর পিছনে অনেক টাকা ব্যয় করেছে, যা আগামী ঈদের সামনে রেখে বিক্রি করবে সে আশায়, কিন্তু এখনো করোনার মহামারীর কারণে গরুটা এখন বিক্রি করতে পারে নাই। ভগবাননগরের রাজাবাবুর দাম 30 লাখ টাকা চাইছেন মালিক মোহাম্মদ হোসেন। এখনো সাড়া না পেয়ে হতাশ তিনি। কোরবানিতে কোনো হাট বাজার নেই, কোনো ব্যাপারী নেই, এখন গরুকে বিক্রি করতে পারবো কিনা খুব দুশ্চিন্তার ভিতরে আছে। ফরিদপুরের বিল মামুদপুরে 1200 কেজির বেশি ওজনের সম্রাট জেলার সবচেয়ে বড় আকারের গরু। এরকম আরো অনেক পশু কোরবানির জন্য প্রস্তুত করলেও দেখা নেই ক্রেতার। হাট বাজার ঘাট কিচ্ছু হচ্ছে না আমাদের, ওইরকম আমরা কোনো আশানুরূপ কোনো কাস্টমার পাচ্ছি না, দামও পাচ্ছি না। প্রতি বছর ঢাকা ও চট্টগ্রামের হাটে এসব পশুকে বিক্রির জন্য নেওয়া হলেও করোনার কারণে এবার তা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় অনলাইনে কেনাবেচার উদ্যোগ নেওয়া হলেও সাড়া নেই তেমন। অনলাইনে এটা তো নতুন সিস্টেম, তো আমাদের যারা একেবারে গ্রাম পর্যায়ে বড় খামারিরা অনলাইনে আমাদের পোস্ট দিচ্ছে, কিছু বিক্রি হচ্ছে মোটামুটি। গ্রাম পর্যায়ে একটা দুটো গরু তো এরা দিতে পারছে না, এরা একটু ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। ফরিদপুরে এবার 50,000 পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এখন পর্যন্ত ক্রেতা না থাকায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে খামারিদের কপালে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টেস্ট মিশন শেষ। জিম্বাবুয়ের বিপক্ষে সামনে ওয়ানডে চ্যালেঞ্জ। হারারেতে প্রস্তুতি শুরু করেছে টাইগার ওয়ানডে দল। ইনজুরি থেকে সেরে না ওঠায় প্রস্তুতিতে যোগ দিতে পারেননি অধিনায়ক তামিম। তবে মুশফিক ফিরেছেন। টেস্টের ধকল থেকে মুক্তি পেতে বিশ্রামে ছিলেন সাকিব, মাহমুদুল্লাহ, তাসকিন এবং লিটন। ইনজুরি ভাবনায় টেস্টের পঞ্চম দিনে ফিল্ডিংয়ে নামেননি মুশফিক, ছিলেন বিশ্রামে। ওয়ানডের প্রস্তুতিতে নেটে মুশফিকের ব্যাটিংয়ে স্বস্তি ফিরেছে। ব্যাটিং স্তম্ভকে পুরো ফিট পাওয়া জরুরি। উইকেটের পেছনেও যে তাকে গুরু দায়িত্ব পালন করতে হবে। মুশফিককে নিয়ে স্বস্তি থাকলেও তামিমকে নিয়ে শঙ্কা কাটেনি। ইনজুরি এখনও ভাবাচ্ছে। অনুশীলনে ফিরতে পারেননি। মঙ্গলবার মাঠে নামার কথা রয়েছে ওয়ানডে অধিনায়কের। টেস্টের ধকল কাটাতে এদিন বিশ্রামে কাটিয়েছেন সাকিব, মাহমুদুল্লাহ, তাসকিন ও লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ফরম্যাটেই ফেভারিট বাংলাদেশ। টেস্টের সাফল্য ধরে রাখতে হবে ওয়ানডেতেও। সিরিজটা গুরুত্বপূর্ণ সুপার লিগের কারণে। 3 জয় মানে 30 পয়েন্ট। তাতে টেবিলে 2 নম্বর জায়গাটা আরও পোক্ত হবে। 85 পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। বাংলাদেশের পরে আছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। টেস্টের চেয়ে ওয়ানডেতে শক্তিশালী দল নিয়ে নামবে জিম্বাবুয়ে। থাকবেন অভিজ্ঞ ক্রিকেটাররা। তাতেই সতর্ক থাকতে হবে ডমিঙ্গো শিষ্যদের। 16 জুলাই প্রথম ওয়ানডের আগে আরও 3 দিন পাচ্ছে বাংলাদেশ। 14 জুলাই একমাত্র প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে খেলবে টাইগাররা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হারারে টেস্টের বড় জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ব্যক্তিগত পারফরমেন্স সাহস দিচ্ছে মিরাজ তাসকিনদের। অধিনায়ক মুমিনুলের বিশ্বাস এই সাফল্য সামনের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে সহায়তা করবে। অন্যদিকে এই ফরম্যাটে মাহমুদুল্লাহর অবসরের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। জিম্বাবুয়ের বিপক্ষে জয় এখন আর বড় কিছু নয়, তবে আহত বাঘদের জন্য যেন ক্ষত সারানোর একটা উপলক্ষ। সেই কাজটা দারুণভাবে করেছে বাংলাদেশ দল। অভিজ্ঞ হয়ে উঠলেও শান্ত, মিরাজ, লিটন, তাসকিনরা দেশের বাইরে ভালো করার অভ্যাস গড়ে তুলতে পারছিলেন না। অধিনায়ক মুমিনুলের আত্মবিশ্বাসের পালেও লেগেছে হাওয়া। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে একটাও ম্যাচ জয় পায়নি বাংলাদেশ। দ্বিতীয় আসরের চ্যালেঞ্জ শুরু নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে। এবার হোম ও অ্যাওয়েতে আছে মোট 12 ম্যাচ। সবকিছু নতুনভাবে শুরু করার প্রত্যাশা। সবাই যেটা আশা করেছিলাম যে অ্যাটলিস্ট 4-5টা ব্যাটসম্যান
সেঞ্চুরি করবে, বলাররা ভালো বল করবে, দেশের বাইরে মিরাজ সাকসেসফুল হবে, তাসকিন ভালো করেছে। তো যে জিনিসটা আমরা চেয়েছি টিম হিসাবে পারফর্ম করবে সেই জিনিসটাই হয়েছে। এই টেস্ট ম্যাচটা আপনার চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে সবার ভিতরে একটা উজ্জীবিত যে ভাবটা আছে সেটা মানে কনফিডেন্সটা বিল্ড আপ করবে। সবাই হয়তো এখন সবার ভিতরে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে যে যার রোলটা কার কী রকম রোল সেই জিনিসটা সে বুঝতে পারবে। টেস্টে বড় ঘটনা মাহমুদুল্লাহর অবসরের ঘোষণা। কি কারণে এমন সিদ্ধান্ত তা এখনও জানাননি টাইগার অলরাউন্ডার। তবে সাবেক অধিনায়ক আশরাফুল মনে করেন 36-এ পা দেয়া রিয়াদের জন্য 3 ফরম্যাটে সমান তালে পারফর্ম করা কঠিন হয়ে যাচ্ছিল। ক্যারিয়ার সেরা ইনিংসের মাধ্যমে টেস্ট ছাড়ার সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আশরাফুল। এখনকার এই মুহূর্তে আসলে 3টা ফরম্যাটই আপনাকে পারফর্ম করাটা ডিফিকাল্ট। সেই চিন্তা থেকে হয়তোবা সে চিন্তা করছে সাদা বল থেকে আমি সরে যে লাল বল থেকে আমি সরে যে সাদা বলে আমি মনোযোগ দিব বেশি। টেস্টের মতো ওয়ানডে ও টি-20তেও বাংলাদেশ সিরিজ জিতবে বিশ্বাস সাবেক এই অধিনায়কের। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ফাইনালে 1-1 ড্র থাকার পর দোনারুমা বীরত্বে ট্রাইবেকারে ইংলিশদের 3-2 ব্যবধানে হারায় আজুরিরা। 53 বছর পর ইউরোর দ্বিতীয় শিরোপা জিতল ইতালি। ইউরোর শিরোপা জয়ের আরাধ্য স্বপ্ন ধূলিসাৎ হলো ইংল্যান্ডের। 55 বছর পর কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠে ব্যর্থতার গল্প লিখল থ্রি লায়ন্স। নিজেদের মাঠ ওয়েম্বলিতে খেলা, ইটস কামিং হোম গানের তালে গ্যালারি ছিল টইটম্বুর। কিন্তু ইংলিশদের হৃদয় ভেঙে ইউরোপ সেরার মুকুট বনে যান গোলকিপার দোনারুমা। 5 শটের 3টি ঠেকিয়ে দিয়ে শিরোপা উপহার দেন ইতালিকে, হয়েছেন আসর সেরা। টাইব্রেকার বিবেচনায় রাশফোর্ড ও স্যানচোকে শেষ মুহূর্তে বদলি নামিয়েছিলেন ইংলিশ কোচ। দুজনই হতাশ করেছেন। রাশফোর্ড মারেন পোস্টে আর স্যানচো সাকার শট রুখে দিয়ে ইতালির শিরোপা নিশ্চিত করেন দোনারুমা। পেনাল্টিতে আজুরিদের 2টি শট ঠেকালেও নায়ক হতে পারেননি ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড। ইতালি প্রথমার্ধে গোলের চেষ্টা চালালেও থ্রি লায়ন্সের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া আজুরিরা। টুর্নামেন্টে টাইব্রেকারে হেরে বিদায় নিল ইংল্যান্ড। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরো ট্রফি নিয়ে রোমে ফিরেছে ইতালির ফুটবলাররা। আর কোপা আমেরিকার শিরোপা নিয়ে বুয়েনোস আইরেসে মাতামাতি আর্জেন্টিনা দলকে নিয়ে, যার কেন্দ্রে লিওনেল মেসি। নিজের মাঠ ওয়েম্বলিতে অদম্য ইতালির কারণে 55 বছরের শিরোপা খরা কাটেনি ইংল্যান্ডের। বিমান দরজা খুলতেই ইউরো হাতে মানচিনির পাশে অধিনায়ক কিয়েললিনি। লন্ডন থেকে ফিরেছেন জাতীয় বীরেরা। গত বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা যদি হয় ইতালির ফুটবল ইতিহাসের সবচেয়ে কষ্টের অধ্যায়, তাহলে 3 বছর ব্যবধানে ইউরো জিতে কিয়েললিনি বনুচ্চিরা জানিয়ে দিলেন ইতালি ইজ ব্যাক। দেশে ফিরেছে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনাও। রোম যেমন রঙিন ততটাই রঙিন বুয়েনোস আইরেস। সেখানেই চলছে মেসি ডি মারিয়াদের নিয়ে মাতামাতি। লন্ডন থেকে রোম ইতালিয়ান ভক্তরা অধীর ছিল ইউরো জয়ের প্রতীক্ষায়। মানচিনির দল উপহার দিয়েছে উৎসবের রাত। দীর্ঘ সেই রাত যেন শেষ হবার নয়। প্রায় 30 বছর আগে এখানেই আমি কেঁদেছিলাম, আজও কাঁদছি, জানি না কেন। এখনো বিশ্বাস হচ্ছে না আমরা শিরোপা জিতেছি। 55 বছর পর কোনো ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া হবার পরও সাউথ গেট কাউকে দোষী মানতে রাজি নন। পুরো টুর্নামেন্টে ছেলেরা সর্বস্ব উজাড় করে দিয়েছে। শিরোপার খুব কাছাকাছি গিয়েও আমরা পারিনি। কেইনদের মাথা উঁচু রাখা উচিত। আমি ওদের নিয়ে গর্বিত। বিমান থেকে নামতেই মেসিকে সারপ্রাইজ দেন স্ত্রী অ্যান্তোনিলা রকুজ্জে। একটা ট্রফি কত জরুরি ছিল তার প্রমাণ হয়ে রইল দুজনের এই ভালোবাসা। সন্তানরাও বাদ যাননি আনন্দের এই ক্ষণ উদযাপনে। রোম আর বুয়েনোস আইরেস উৎসবের রঙে সমানভাবে রঙিন। করোনাকালকে ভুলিয়ে দিল ফুটবলের আবেগ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপন বিশ্বাসকে যাবজ্জীবন জেল দিয়েছে আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীর কাছে সহযোগিতা চেয়ে চিঠি দেন আসামি। এরপর বিনা ফিতে মামলা লড়েন খন্দকার মাহবুব হোসেন। এছাড়া ডক্টর নাজনীন আক্তার এবং তার গৃহকর্মী হত্যা মামলায়
আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ ৬ বিচারপতির বেঞ্চ এ রায় দেন। ২০০৬ সালে নীলফামারীর সৈয়দপুরে নয়াটোলা গ্রামের স্বপন বিশ্বাস খুন করেন স্ত্রী স্বপ্না ঘোষকে। পরে তার মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। তদন্তে হত্যার প্রমাণ মিললে নভেম্বরে গ্রেপ্তার হন স্বপন। ২০০৮ সালে বিচারিক আদালত মৃত্যুদণ্ড দেয় স্বপনকে। হাইকোর্টেও বহাল থাকে এ রায়। ১৪ বছর কারাগারে থাকা স্বপন সম্প্রতি বাঁচার আকুতি জানিয়ে চিঠি দেন খন্দকার মাহবুব হোসেনকে। আপিল বিভাগে আসামি মৃত্যুদণ্ড মওকুফের আবেদন করেন তিনি। সাজা কমিয়ে যাবজ্জীবন এবং আসামিকে কন্ডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দেয় আপিল বিভাগ। আমাদের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তিনিও আমাদের একটা আহ্বান জানান যাতে আইনজীবীরা কিছু মামলা বিনা পয়সা করে। এটা সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে করেছি। একটা অসহায় মানুষ জেলখানায় 14 বছরের উপরে ফাঁসির সেলে আছেন এবং তার চিঠির অত্যন্ত করুণ। তার সবকিছু ছিল কিন্তু সবকিছু হারিয়েছে। এদিকে ডাক্তার নাজনীন আক্তার ও তার গৃহকর্মী পারুল হত্যা মামলায় আসামি মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। যে সত্যি সত্যি সে খুনটা করছে এবং খুনটা সে খুব নিষ্ঠুর এবং নির্মমভাবে করছে। অর্থাৎ কাজের মেয়েকে সে কোপ দিয়েছে 18টা এবং ডাক্তার নাজনীনকে অর্থাৎ তার মামিকে সে কোপ দিয়েছে 60টা এবং প্রায় গলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকের সুপ্রিম কোর্টে এটা শুনানি হওয়ার পরে আপিল বিভাগ তার সে মৃত্যুদণ্ড বহাল রাখে। ২০০৫ সালে ল্যাবিড হাসপাতালের মালিকের বোন ডাক্তার নাজনীনকে হত্যা করে তার স্বামীর ভাগ্নে আমিনুল ইসলাম। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রপ্তানিমুখী শিল্পের পণ্য পরিবহনে জিপিএস সিস্টেম চালুর বিষয়ে একমত সরকার এবং তৈরি পোশাক মালিকদের সংগঠন। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানিয়েছেন, আগামী 2 মাসের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আনা হবে। সম্প্রতি নারায়ণগঞ্জের 5 প্রতিষ্ঠানের প্রায় 10 কোটি টাকার রপ্তানি পণ্য চুরি করে সংঘবদ্ধ একটি চক্র। এই ঘটনায় চুরি চক্রের 10 সদস্যকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় প্রায় 1.5 কোটি টাকা মূল্যের মালামাল। এরপরই মহাসড়কে পণ্যের নিরাপত্তায় বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক শুরু করে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সোমবার সচিবালয়ে বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি দল দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এ সময় তারা বলেন, হাইওয়েতে রপ্তানি পণ্য চুরি হওয়াতে বিদেশি ক্রেতাদের কাছে যেমন ব্যবসায়ীদের প্রতিশ্রুতি নষ্ট হচ্ছে, তেমনি সুনাম ক্ষুণ্ণ হচ্ছে দেশের। গাড়ির মধ্যে থেকে যেন যে মাল চুরি হয় সেটার জন্য কঠোরভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন সব ডিপার্টমেন্টকে এবং আমরা আশা করি, আমরা আশ্বস্ত এ ব্যাপারে যে আগামীতে আমাদের কোনো মাল চুরি হবে না এবং এটার ব্যাপারে আমরা সবাইকে সহযোগিতা করার আমরা আলোচনায় এসেছি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, সড়কি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন তারা। রপ্তানি পণ্যবাহী গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণে গাড়িতে জিপিএস সিস্টেম চালু থাকতে হবে। এছাড়া 252 কিলোমিটার দীর্ঘ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হচ্ছে। হাইওয়ে পুলিশ কোনো কাভার্ড ব্যান্ড ট্র্যাকিং সিস্টেম না থাকলে তাকে আর হাইওয়েতে উঠতে দেবে না। আপনাদের প্রোডাক্টস যেখানে যাবে বানানো সেগুলো যে স্টিকার এবং তার একটা যথাযথ ডকুমেন্টগুলো যেন পণ্যবাহী ট্রাকের থাকে এবং পুলিশ যেন দূরের থেকে সেটা বুঝতে পারে সেটা এক্সপোর্টের জন্য যাচ্ছে। যে কোনো রপ্তানি পণ্য পরিবহনে পুলিশের ফোকাল পয়েন্ট প্রস্তুত থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কম দামে নিত্যপণ্য কিনতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে টিসিবির ট্রাকের সামনে আজও ভিড় করেছেন ক্রেতারা। তবে চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় দীর্ঘ সময়ের লাইনে থেকেও অনেকে খালি হাতে ফিরে যাচ্ছেন। স্বল্প আয়ের মানুষকে সুফল দিতে টিসিবির পণ্যের বরাদ্দ বাড়ানোর দাবি ক্রেতাদের। টিসিবির পণ্য কিনতে রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল 7টা থেকে লাইনে দাঁড়ানো শত শত ক্রেতা। তবে ট্রাকের দেখা পাওয়া যায় 3 থেকে 4 ঘন্টা পর। অতিরিক্ত ভিড়ের কারণে বেশিরভাগ পয়েন্টেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। টিসিবির পণ্য নিয়ে গাড়িগুলো সময় মতো না আসায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ভোগান্তির শিকার ক্রেতারা। পণ্য শেষ হয়ে গেলে লাইনে থাকা অনেককে ফিরতে হয় খালি হাতে।
9টা বাজে আসছি, এই পর্যন্ত এই যে 12টা বাজে, এই যে এখন সিরিয়াল পেলাম, এখন নিলাম। গাড়ি কখন আসে না কিছুই বলতে পারি না। তারপরে মনে করেন যে রোদে দাঁড়াই থেকে এখন এই যে খালি হাতে আবার বাসায় যাই, পাই নাই। 7:30 বাজে আইছি, আইসা দাঁড়াই থেকে এখন পাই না, খালি হাতে যাইছিল বাসা। টিসিবির পণ্যের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা সয়াবিন তেলের, কিন্তু তেলের যোগান কম থাকায় চাহিদা অনুযায়ী ক্রেতাদের দেয়া যাচ্ছে না বলে জানান ডিলাররা। তবে চাল ও ডালের মজুদ যথেষ্ট রয়েছে। মাল আমাদের কম, যা আছে আমরা তাই দিচ্ছি, এর বেশি তো দিতে পারবো না। যেমন এখনই তেল শেষ হয়ে গেছে, সুতরাং আমাদের দেওয়ার কোনো উপায় নেই। কিছু ডাল আছে, কিছু চিনি আছে, ডালও প্রায় শেষ আর তেল শেষ। লকডাউন ও কোরবানির ঈদ সামনে রেখে সারা দেশে 450টি ট্রাকের মাধ্যমে খোলা বাজারে নিত্যপণ্য বিক্রি করছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। 29 জুলাই পর্যন্ত টিসিবির এই বিক্রি চলবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজার সমুদ্র সৈকতে আর নেই কোনো কোলাহল। করোনা সংক্রমণ রোধে মানুষের বিচরণ নিষিদ্ধের পর সৈকত এলাকায় প্রকৃতি আপন খেয়ালে ফিরেছে তার চেনা রাজত্বে। সামুদ্রিক প্রাণীকুলের অবাধ বিচরণ এবং প্রকৃতির সৌন্দর্য ধরে রাখার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। সমুদ্র সৈকতের বালিয়াড়িতে এমন শিল্পকর্মে আটকে যায় চোখ, যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ক্যানভাস। করোনা পরিস্থিতির কারণে মানুষের চলাচল বন্ধ, তাই প্রকৃতি নিজেই মেতেছে এমন শিল্পকর্মে। সৈকতের বিশাল এলাকা জুড়ে এখন অসংখ্য কাঁকড়ার বিচরণ। স্থানীয়দের কাছে লাল বাহিনী নামে পরিচিত। শৈল্পিক এসব কারুকাজের কারিগর তারাই। সৈকতে মানুষের আনাগোনা যখন বেশি ছিল, তখন এদের দেখা মেলা ছিল কঠিন। করোনার প্রভাবে নিরিবিলি পরিবেশে বালুর বুকে দাপিয়ে বেড়াচ্ছে তারা। ছোটকালে যখন আমরা সমুদ্র সৈকত আসতাম, তখন আমরা লাল কাঁকড়াগুলো দেখতাম। এখন লকডাউনের কারণে আবার নতুনভাবে দেখা যাচ্ছে লাল কাঁকড়াগুলো। জীব বৈচিত্র্যগুলো আবার ফুটে উঠেছে। আমরা এখন দেখতে পাচ্ছি লাল কাঁকড়া নিঃসন্দেহে হাঁটাচলা করতেছে। এই সৌন্দর্যটা ধরে রাখতে হবে। প্রাকৃতিক প্রাণ প্রাচুর্যের এ ধারাবাহিকতা ধরে রাখতে বছরের কিছুটা সময় সমুদ্র পাড় জনমানব শূন্য রাখার পরামর্শ পরিবেশবাদীদের। কক্সবাজারে যে কোনো এক মাস, এটি জুন জুলাই হতে পারে, এক মাসের জন্য পর্যটন সেখানে নিষিদ্ধ করা দরকার। পাশাপাশি একটি জুন করে দেওয়া দরকার, যেখানে মানুষ যাবে না, শুধু সামুদ্রিক প্রাণীরা বা ভিন্ন প্রাণীরা সেখানে তাদের প্রজনন করবে এবং তারা ঘুরে বেড়াবে। প্রকৃতির এই প্রত্যাবর্তনকে ধরে রাখতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। প্রথমেই লাল কাঁকড়ার সংরক্ষণ, সমুদ্রলতার সংরক্ষণ, কচ্ছপ সংরক্ষণ, ডলফিনগুলোকে কাছে নিয়ে আসা, বেড়া দিয়ে এগুলো আপাতত সংরক্ষণের চিহ্নিত করার জন্য ব্যবস্থা নিয়েছে। প্রকৃতি ও মানুষের কল্যাণেই সামুদ্রিক জীববৈচিত্র্য ধরে রাখতে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।